হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 9 এর বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর সিলেবাসের মধ্যে একটি কবিতা রয়েছে, সেই কবিতাটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তোমরা এতদিনে তোমাদের বাংলা বিষয়ের প্রস্তুতি নিশ্চয়ই অনেকটা এগিয়েছো। কেউ কেউ হয়তো কিছু কিছু জায়গায় একটু অসুবিধা বোধ করছো বাংলা প্রস্তুতির ক্ষেত্রে। তো তোমাদের সুবিধার জন্য, তোমাদের সাহায্যের জন্য আমরা চলে এসেছি। তোমাদের পাঠ্য যে কটি টেক্সট রয়েছে এবং ব্যাকরণের যা অংশ রয়েছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে বাংলার সম্পূর্ণ সিলেবাস ধীরে ধীরে আমরা আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে কভার করব। তাহলে চলো শুরু করি। আজকের আমাদের ক্লাস 9 এর একটি কবিতা, খুব পরিচিত কবিতা, তোমাদের দেখে নাও কবিতাটি। কবিতাটির নাম হচ্ছে আবহমান, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। তোমাদের পাঠ্য বইয়েই এই কবিতাটি রয়েছে। আমরা প্রথমে এই কবিতাটা একবার সম্পূর্ণ পড়ব, তারপরে এই কবিতার মূল বক্তব্য কি কি বলতে চাওয়া হয়েছে সেই বিষয়গুলো একটু সহজ করে বুঝে নিয়ে কিছু মডেল প্রশ্ন দেখব। যে প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের আজকে বলে দেব, এবং আমি আশা করব যে তোমরা নিজেরা সেই উত্তর লিখবে। কে কেমন লিখলে সেটা নিজের কাছেই রাখো। নেক্সট যে ক্লাসটা হবে, পরের ক্লাসে আমি তোমাদের সাথে একটা মডেল উত্তর ডেফিনেটলি শেয়ার করব এই ক্লাসে। তাহলে চলো আমরা দেখি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটিতে কবি ঠিক কি বলেছেন, আর এই কবিতা থেকে আমরা কিভাবে কবিকে পাচ্ছি, কবির মানসিকতাকে পাচ্ছি। তোমাদের বইয়ে এই দুটো পেজ তোমরা দেখতে পাবে, 44 এবং 45 নম্বর পেজ। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে, কবিতার সাথে লক্ষ্য করে দেখো এইখানে একটা ছবি দেওয়া রয়েছে। এই ছবিটা অনেকটাই কবিতার যে মূল বক্তব্য, সেই বক্তব্যটাকে কিন্তু সমর্থন করছে। অর্থাৎ একটা ছবি, যখন তোমরা কোনো গল্প পড়ো দেখবে সেই গল্পের একটা ইলাস্ট্রেশন থাকে, ছবি আঁকা থাকে। কেন না, গল্পটাকে তুমি যেভাবে কল্পনা করছো সেই কাহিনীকে, তার একটা বাস্তব বা মূর্ত রূপ সেখানে দেওয়া হয়। এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ঠিক তাই। আমরা এই ছবিটার বিশ্লেষণে আসবো, তার আগে একবার আমরা সম্পূর্ণ কবিতাটা পড়ে নিই, তারপরে কবিতার বিশ্লেষণ করতে করতে ছবিটার প্রসঙ্গেও আমরা ডেফিনেটলি আসবো। কি বলছেন এই কবিতাতে? আবহমান, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায়, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে,
ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কবিতাটার মধ্যে দেখো খুব সুন্দর একটা সুর আছে। এই সুরটা অনেকটা গানের সুরের মতো, অর্থাৎ খুব জৌলুস নেই, জাঁকজমক নেই, শান্ত সমাহিত একটা ভাব। আমরা যেমন গদ্য লেখাতে প্যারাগ্রাফ চেঞ্জ করলে আমরা কি বলি, অনুচ্ছেদ পরিবর্তন হয়েছে, তাই তো, প্যারাগ্রাফ চেঞ্জ হয়েছে। কবিতার ক্ষেত্রে প্যারাগ্রাফ হয় না, কবিতার ক্ষেত্রে হয় স্ট্যাঞ্জা, পংক্তি। স্ট্যাঞ্জা চেঞ্জ হয়েছে। তাহলে কটা স্ট্যাঞ্জাতে এই কবিতাটি লেখা রয়েছে? এক, আচ্ছা আমি বাংলাতেই লিখি, 1 2 3 4 5 6 7। 7টা স্ট্যাঞ্জাতে লেখা এই কবিতাতে একটা স্ট্যাঞ্জা বা পংক্তি বারবার ঘুরে ঘুরে এসছে। সেটা কোনটা? এই যে প্রথম পংক্তিটা লক্ষ্য করে দেখো, সেটা কিন্তু বারবার রিপিট হয়েছে, তাই না? যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়ায়, একবার হলো, এইখানে দুবার, এইখানে হচ্ছে 3বার, এইখানে হচ্ছে 4বার। কেন এই চারটে, মানে 4বার একই কথা কেন বলছেন? কবি তো এটা একবার লিখলেও পারতেন, 4বার কেন লিখলেন? 4বার লিখছেন তার কারণ হলো, এই কবিতার যে তার মূল বক্তব্য, সেই মূল বক্তব্য কিন্তু আসলে এই স্ট্যাঞ্জাটার মধ্যেই আছে। অর্থাৎ তিনি যা কিছু বলুন না কেন, তার সারমর্ম বা তার যদি গন্তব্য আমরা বলি, সেই গন্তব্য হচ্ছে এই স্ট্যাঞ্জায়। যখন তিনি বলছেন যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে কি করছেন? এখানে একটা আদেশ দেয়া হচ্ছে না? অর্থাৎ যাকে উদ্দেশ্য করেই তিনি বলুন না কেন, তিনি কিন্তু আসলে একটা আদেশ দিচ্ছেন। এই আদেশ দেওয়ার মধ্যে একটা কিন্তু জোর রয়েছে, খুব দৃঢ় নিয়ে, খুব দৃঢ়তার সাথে, প্রত্যয়ের সাথে কিন্তু আদেশটা দিচ্ছেন। এই যে উঠোনে তোর দাঁড়া, উঠোনটা কি? একটা বাড়ি, বাড়ির সামনে যে কোর্টইয়ার্ড যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে, সেটাকে আমরা উঠোন বলি। আচ্ছা, উঠোনে তো আমরা কেউ থাকি না, তোমাদের যাদের বাড়িতে উঠোন রয়েছে সামনে, একটু ফাঁকা জায়গা, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে উঠোনটা কিন্তু আমাদের ঠিক থাকার জায়গা নয়। আমরা উঠোনটাকে আমাদের একটা অতিরিক্ত স্পেস হিসেবে ব্যবহার করি। আমি বাড়িতে ঢুকবো বেরোবো, তার আগে একটা উঠোন রয়েছে, ওটা আমার মুক্ত নিঃশ্বাস নেওয়ার জায়গা, খোলা জানলা একটা। তাহলে মানুষ কিন্তু চার দেওয়ালের বদ্ধ অবস্থার মধ্যেই জীবন কাটাতে পারে না, তার একটা খোলা জায়গা চাই, স্পেস চাই, যেখানে সে মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে পারে। এই কবিতাতে এই উঠোন শব্দটা কিন্তু যে বারবার ব্যবহার হয়েছে, সেটা আসলে একটা মুক্ত স্পেস, একটা খোলা জায়গা বোঝাতে ব্যবহার হয়েছে। আমরা প্রত্যেকদিন দৈনন্দিন যে কাজগুলো করি, যে কাজগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, যেগুলো না করলে আমাদের চলবে না, সেগুলোর সাথে দেখবে সবসময় আমাদের প্রাণের সম্পর্ক থাকে না, অনেকটা বাধ্য হয়েই হয়তো করি। কিন্তু যে কাজটা হয়তো খুব প্রয়োজন নয়, অথচ সেটাই করতে তোমার ভালো লাগছে। তোমার পরীক্ষা রয়েছে, পরীক্ষার জন্য পড়া তৈরি করতে হবে, এটা তোমার প্রয়োজনীয় কাজ, কিন্তু কখনো কখনো মনে হয় না যে আমার বরং এখন পড়াশোনা না করে একটু ছবি আঁকতে, একটু টিভি দেখতে ইচ্ছে করছে। তার মানে সেটা প্রয়োজন নয়, কিন্তু সেটাই হচ্ছে তোমার আসলে অক্সিজেনের জায়গা। তার মানে আমি পড়াশোনা করতে বারণ করছি না, কিন্তু আমাদের প্রত্যেকেরই কাজের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় আসে। আর সেইটাই হচ্ছে আমাদের কাছে উঠোন, যেখানে আমরা নিঃশ্বাস নিতে পারি, যেখানে আমাদের কাজের সম্পর্ক নেই। লাউ মাচা, এই লাউ মাচা বিষয়টা তোমরা হয়তো দেখোনি। আগেকার দিনে যখন ওই কুড়ে ঘর থাকতো, টালির বাড়ি, তার ছাদে এই লাউ গাছ লতিয়ে উঠতো, লতানো গাছ তো। ধরো আমি যদি একটা এরকম ভাবে বোঝানোর চেষ্টা করি, আমার ছবি আঁকা খুব ভালো কিছু নয়। ধরো এই হচ্ছে একটা বাড়ি, এই যে ছাদটা, এই ছাদে
লাউ গাছকে তুলে দেওয়া হতো, ছড়িয়ে দেওয়া হতো। খুব পরিচিত দৃশ্য, গ্রাম বাংলার খুব পরিচিত দৃশ্য, এবং সেখানে লাউ ধরে থাকতো ইত্যাদি ইত্যাদি। তো লাউ মাচাটা বলতে একটা হতে পারে এই ছাদে, আর একটা হচ্ছে মাচা করে। মাচা করে মানে এই ধরো একটা বাঁশের জাস্ট খুঁটি তৈরি করে তার উপরে একটা এরকম মাচা মতো তৈরি করে দেওয়া হলো। এবার মাটি থেকে যখন লাউ গাছটা উঠছে, এখানে একটা সাপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে। সাপোর্ট দিয়ে এবার এই লাউ গাছটা এই মাচাতে ছড়িয়ে বড় হচ্ছে। আহ এটাকেও লাউ মাচা বলা হতো। ছাদেও যেমন চাষ করা হতো, সেরকম এরকম মাচাতেও চাষ করা হতো, একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে। লাউ মাচাটার পাশে কেন লাউ মাচা কথাটাকে নিয়ে এলেন? কারণ হচ্ছে লাউ, এই যে সবজিটা, এটা খুব পরিচিত, একটা খুব কমন, কারোর কাছে অপরিচিত নয়। তাহলে যখন আমরা একটু নিজেদের কর্মব্যস্ত জগৎ থেকে বেরিয়ে গিয়ে শান্তি পেতে চাই, আরাম পেতে চাই, তখন এমন কিছুর একটা আশ্রয় নিতে চাই যেটা আমাদের খুব পরিচিত। খুব অপরিচিত হলে কিন্তু সেই বিষয়টা আমাদের মধ্যে খুব একটা শান্তি বা খুব একটা আশ্রয় কিন্তু দেয় না। যে কারণে বলছেন লাউ মাচার কথা। আসলে লাউ মাচা হচ্ছে চিরন্তন। ওই যে কবিতাটার নাম দিয়েছেন না, আবহমান। আবহমান কথাটার মানেই তো তাই, যেটা চিরকাল ধরে রয়েছে সেইটাই তো আবহমান। তাহলে এই যে লাউ মাচার কথা বলছেন, লাউ মাচাটা কিন্তু চিরকালীন। গৃহস্থ জীবন, একজন গৃহস্থ মানে বাড়িতে থাকেন, তার পাশে ছোট্ট একটা লাউ মাচা, এটাই চিরকালীন, এটাই সবসময় থাকবে। আমাদের এই যে শহরের জীবন, কর্মব্যস্ত, ছুটে চলা, প্রত্যেক দিন নানা রকম চিন্তা, এই সময় বসে আবার ধরো একটা এই কোভিড এর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এইগুলো কিন্তু চিরন্তন নয়। আজকে একটা সমস্যা আছে, সমস্যাটা চলে যাবে, মিটে যাবে, সমস্যা নিয়ে আর কোনো অসুবিধা হবে না। কিন্তু আহ নিজের বাড়ি, নিজের পছন্দের জায়গা, ওই একটা ছোট্ট লাউ মাচা, এইগুলো হচ্ছে সব সময়ের জন্য থেকে যাবে। তার ফলে বলছেন লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়া, আর ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে। ফুল দুলছে কথাটা দুবার কেন বলছেন? এই যে দুবার বললেন কেন? আসলে ফুলের যে দোদুল্যমান অবস্থা, তার তো একটা ছন্দ আছে, একটা হাওয়ায় খুব ছোট্ট ফুলটা, খুব যে জোরে দুলছে তা না, ধরো খুব ছোট্ট ভাবে ফুলটা দুলছে, এই যে তার দুলুনির যে ছন্দটা, সেই ছন্দটা বোঝানোর জন্য ফুল দুলছে কথাটাকে তিনি দুবার ব্যবহার করছেন। এবং ফুলটা কিসের জন্য দুলছে? সন্ধ্যার বাতাসে। সন্ধ্যার বাতাস, ঝড় নয় কিন্তু। এই যে বাতাস কথাটা বলছেন, আমরা কিন্তু সবাই বাতাস বা হাওয়া পছন্দ করি। দুদিন আগে যে ঝড়ের পূর্বাভাস ছিল, হয়তো অনেকে তোমাদের এলাকাতে হয়েওছে, সেই ঝড়টা কিন্তু আমাদের পছন্দ নয়। আমরা একটা কথা বলি না, যে মৃদুমন্দ হাওয়া, সেই মৃদুমন্দ হাওয়াটা কিন্তু আমাদের খুব পছন্দের বিষয়। তাহলে ওই যে মৃদুমন্দ হাওয়া, তার মধ্যে যে আরাম রয়েছে, তার মধ্যে যে আশ্রয় রয়েছে, তার সাথে ফুল। ফুলটা কিসের প্রতীক? ফুলটা হচ্ছে আমাদের জীবনের সৌন্দর্য। যা কিছু সুন্দর, যা কিছু ভালো, সেটাই আসলে ফুলের প্রতীক। ফুল কি হয়? ফুল আগে থাকে কুড়ি, তারপর সেটা আস্তে আস্তে ফুটে ওঠে। তাহলে আমাদেরও প্রত্যেকের মধ্যে যে আশা, আকাঙ্ক্ষা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা যা রয়েছে, সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে প্রস্ফুটিত হয়, ঠিক ফুলের মতো করেই সেটা ফুটে ওঠে। তাহলে এই যে স্ট্যাঞ্জাটা, এই স্ট্যাঞ্জাতে তিনি যা কিছু বলছেন, এইটাই হচ্ছে আবহমান। অর্থাৎ কবিতায় আবহমান বলতে যদি কিছু বোঝায়, তাহলে এই স্ট্যাঞ্জাটা, যেখানে এই লাউ মাচার প্রসঙ্গ আছে, গৃহস্থ জীবনের প্রসঙ্গ আছে, যে কারণে একটা করে প্রসঙ্গান্তরে যাচ্ছেন তিনি, স্ট্যাঞ্জা চেঞ্জ করে, পংক্তি চেঞ্জ করে, আবার দেখো চলে আসছেন এইখানে, যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা। আবার তিনি প্রসঙ্গান্তরে গেলেন, আবার ফিরে আসছেন এখানে, শেষ করছেন সেই একই স্ট্যাঞ্জা দিয়ে। কখনো কিন্তু এটা ভেবো না যে ভুল করে এতবার তিনি লিখেছেন, বা এতবার না লিখলেও চলতো, তা কিন্তু নয়। আসলে এটা অনেকটা গানের মতো। গানের সেই যে মুখরা, যেখান থেকে গান শুরু হয়, কি করা হচ্ছে, অন্তরা গাওয়ার পরে আবার সেই মুখরায় ফিরে আসা হচ্ছে, এটা অনেকটা ঠিক সেরকম। নির্দিষ্ট যে সুরে তিনি কবিতাটাকে বেঁধে দিচ্ছেন, সেই সুরটাকে তিনি বারবার ছোঁয়ার চেষ্টা করছেন।
আর আমরা যারা পাঠক আমাদের মধ্যেও সেই সুরটাকে তিনি সঞ্চারিত করার চেষ্টা করছেন। আরেকটা ব্যাপার লক্ষ্য করো, কিছু কবিতা বাংলায় থাকে যে কবিতাগুলো যদি আমরা উচ্চকিত কণ্ঠে আবৃত্তি করি, উচ্চকিত কণ্ঠে পাঠ করি, তাহলে সেটা শুনতে ভালো লাগে। আর কিছু কবিতা থাকে যেগুলো ঠিক জোরে উচ্চারণ করে পাঠ করতে ভালো লাগে না, যেগুলো একটু মনে মনে পড়তে ভালো লাগে। যেমন নজরুল ইসলামের কবিতা কারার ওই লৌহ কপাট, এটা কিন্তু মনে মনে পড়ে খুব একটা আরাম পাওয়া যায় না। এটা একটু উদাত্ত কণ্ঠে বলতে পারলে মনে হয় অনেক বেশি স্বাভাবিক লাগছে। এই কবিতাটা ঠিক জোরে উচ্চারণ করে পড়ার কিন্তু নয়, এই কবিতাটা হচ্ছে মনে মনে পড়ার কবিতা, যেখানে অনুভব করতে হবে কি বলতে চাওয়া হচ্ছে। সম্পূর্ণ কবিতাটার মধ্যে কোনো একজন মানুষের কথা বলা হচ্ছে, যে মানুষ তার শিকড় থেকে বিচ্ছিন্ন। শিকড় বলতে গাছের শিকড় থাকে, তাহলে গাছের শিকড়কে যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয় মূল গাছ থেকে, তাহলে কি সেই গাছ কোনোদিন বাঁচতে পারবে? গাছ নিশ্চয়ই বাঁচতে পারবে না, সেই গাছের মৃত্যু হবে। একইভাবে আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেও কিন্তু শিকড় রয়েছে। সেই শিকড়টা কি? সেই শিকড় হচ্ছে আমাদের চিরন্তন সংস্কৃতি, আমাদের ভালো লাগা, আমাদের আরাম, আমাদের জীবনের স্বাভাবিক গতি প্রকৃতি, সেইগুলো হচ্ছে শিকড়। আমরা আমাদের দৈনন্দিন কাজের জন্য, রুটি রুজির জন্য হয়তো খুব দ্রুত গতির জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা টেকনোলজির সাহায্য নিচ্ছি, মোবাইল, ইন্টারনেট সবকিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তার মধ্যে যত বেশি স্পিড রয়েছে, যত বেশি বেগ রয়েছে, ততটা কিন্তু আরাম বা শান্তি নেই। সুতরাং এই যে লাউ মাচা ছোট্ট একটা ঘর, একটা ছোট্ট ফুল, ছোট ছোট উপাদান, কিন্তু এগুলোর মধ্যে আরাম রয়েছে, শান্তি রয়েছে, দেখো গতি কিন্তু নেই। কিন্তু যে মানুষটি তার এইরকম সুন্দর জীবন ছেড়ে দ্রুতগতির জীবনে চলে গেছেন, তিনি কি খুব ইচ্ছে করে গেছেন? একদম নয়, তিনি বাধ্য হয়ে গেছেন। সুতরাং তার বারবার প্রত্যাশা থাকে ফিরে আসার। ফিরে আসার কোথায়? না, তিনি এই ধরনের জীবনেই ফিরে আসতে চান, কিন্তু পারিপার্শ্বিক বাস্তবতা তাকে ফিরতে দিচ্ছে না। কারণ তাকে তো তার রুটি রুজি অন্ন সংস্থানের জন্য এই যন্ত্র সভ্যতায় অংশগ্রহণ করতে হয়েছে। সুতরাং তিনি ইচ্ছে করলেও কিন্তু তার চিরন্তন যে সমাজ সভ্যতা, সেখানে তিনি ফিরতে পারছেন না। যখন এখানে বলছেন কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, তাহলে ঘর বাঁধা মানে কি? ঘর বাঁধা তো আশ্রয়। মানুষ যখন একটা আশ্রয় খোঁজে, তার মধ্যে ভালোবাসা থাকে, অনুরাগ থাকে, না হলে তো মানুষ সেই আশ্রয়কে কখনো খোঁজে না। এখানে কে বলতে কাকে বোঝাচ্ছেন কবি? যে কোনো মানুষ হতে পারেন, নির্দিষ্ট কোনো মানুষ নয়, একদম অনির্দেশক সর্বনাম। যে কেউ হতে পারেন, যে মানুষটি তার দৈনন্দিন জীবন যন্ত্রণায় ক্লান্ত, যিনি তার রুট থেকে, ওই যে শিকড় থেকে সরে গেছেন, কিন্তু শিকড় থেকে সরে গিয়েও তিনি কিছুতেই মনে শান্তি পাচ্ছেন না, তারা প্রত্যেকেই হচ্ছেন কি? না হলে তো এখানে নির্দিষ্ট কোনো নাম বলতেন, কোনো মানুষকে উদ্দেশ্য করতেন না, তা তো করছেন না। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। হারিয়ে গিয়েও কেন বলছেন? হারিয়ে যাওয়া মানে হচ্ছে তার এই চিরন্তন আশ্রয়, এখান থেকে বিচ্যুত হওয়া। কিন্তু এই বিচ্যুত হওয়াটাই একমাত্র সত্য নয়। সত্য কোনটা? এই আবার ফিরে আসে। আবার ফিরে আসাটাই হচ্ছে আসল সত্যি। বিচ্যুতি হওয়াটা কিন্তু সত্যি নয়, ঠিক আছে? ফিরে আসাটাই হচ্ছে, ওটাই ওটাই আসল। সাময়িক বিচ্যুতি তো ঘটতেই পারে। তার সঙ্গে মাটিকে, হাওয়াকে ভালোবাসে, ভালোবাসা থাকে বলেই মানুষের তার চিরাচরিত জীবনে প্রত্যাবর্তন ঘটে, না হলে কেন প্রত্যাবর্তন ঘটবে? সে কেন ফিরে আসবে? ভালোবাসা আছে বলেই তাই। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। ফুরোয় না বলতে এই যে, যে মানুষটি তার দৈনন্দিন প্রয়োজনে, জীবন জীবিকার প্রয়োজনে তার গ্রাম বাংলা, তার শিকড় থেকে অনেকটা দূরত্ব তৈরি করে ফেলেছিলেন, হয়তো মনে হয়েছিল যে তার এই দূরত্বটা চিরন্তন, এটা বোধহয় আর কোনোদিন মিটবে না, কিন্তু কবি এখানে বলছেন না, কিছুই ফুরোয় না। অর্থাৎ এই দূরত্বটা চিরন্তন নয়, এই দূরত্বটা আসলে সাময়িক।
এইখানে একটা কথা বলা হচ্ছে, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। আচ্ছা, এখানে ফুরোয় না তার কিছুই ফুরোয় না, রবীন্দ্রনাথের একটা লাইন রয়েছে কবিতার, তোমরা পরে আরেকটু উঁচু ক্লাসে উঠলে নিজেরাই তখন সেই কবিতাটা পড়বে। সেখানে একটা কথা বলা হচ্ছে, যার মানেটা এরকম যে রাতের সব তারাই থাকে দিনের আলোর আড়ালে। সত্যি তো তাই, আমরা যে তারাগুলোকে দেখতে পাই না দিনের বেলায়, তার মানে কি সেই তারাগুলো নেই? আছে তো। তাহলে দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাচ্ছি না দিনের আলোর জন্য, তার মানে তারাগুলো কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি, তারা কিন্তু রয়েছে। এই যে বলছে ফুরোয় না তার কিছুই ফুরোয় না, এটাও ঠিক তাই। চোখের সামনে দেখতে পাচ্ছি না, হয়তো তার উপরে অনেক কিছু চাপা পড়ে গেছে, সেই কারণে আমার গ্রাম বাংলার বা সেই ক্লান্ত মানুষটির গ্রাম বাংলার যে মধুর স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো কিন্তু তার কাছে পরিষ্কার নয়, এখন অনেকটা নিচের দিকে চলে গেছে। আমরা কোনো একটা কৌটোতে যখন কোনো জিনিস রাখি, দেখবে একটা নির্দিষ্ট কিছু রাখার পরে তার উপরে যে জিনিসটা ভর্তি করছি সেটাই চোখের সামনে দেখতে পাই, তার নিচেরটা দেখতে পাচ্ছি না। আমাদের স্মৃতিগুলোও ঠিক তাই, আমাদের মেমোরি গুলোও ঠিক তাই। যে মেমোরি গুলো আগের, সেগুলো আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে, কিন্তু ওই উপরের দিকে থাকা যে মেমোরি, সেইগুলো কিন্তু আরো বেশি প্রমিনেন্ট হয়ে ওঠে। তার মানে কিন্তু নিচেরটা যে মুছে গেছে তা নয়, ওটাও আছে, চোখের সামনে দেখতে পাচ্ছি না বলে সেটা নেই, এমনটা কিন্তু নয়। নোটে গাছের প্রসঙ্গ কোথায় আছে? আমাদের বাংলার সংস্কৃতির যে চিরাচরিত ছড়া, নোটে গাছটি মুড়লো আমার গল্প ফুরলো। তাহলে নোটে গাছটা যদি মুড়িয়ে যায়, তার মানে এই যে ক্লান্ত মানুষের জীবনের গল্প, সেই গল্পটা শেষ হয়ে যাবে তো। কারণ নোটে গাছটি মুড়লো আমার কথা ফুরলো, কিন্তু বলছে নোটে গাছটি বুড়িয়ে ওঠে। বুড়িয়ে ওঠে মানে, বুড়িয়ে ওঠা মানে হচ্ছে বয়স বেড়ে যাওয়া, বয়স বৃদ্ধি, বয়সের বৃদ্ধি, এইটাকে বলা হচ্ছে বুড়িয়ে ওঠা। তো মানুষের যত বেশি বয়স বাড়ে, তত কি হয়, তত মানুষ অভিজ্ঞ হয়ে ওঠেন, কারণ চারপাশের নানা ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন, তার ফলে তার অভিজ্ঞতার ভান্ডার ধীরে ধীরে ভরে ওঠে। অতএব যতদিন যাবে তত এই শিকড় থেকে বিচ্ছিন্ন মানুষের জীবনের অভিজ্ঞতা বেড়ে উঠবে, কিন্তু বলছেন মুড়োয় না, অর্থাৎ কখনো সেটা কিন্তু নষ্ট হবে না, ওটা কিন্তু ধ্বংস হবে না, মৃত্যু হবে না, ওটা কিন্তু থেকে যাবে। এই যে কথাটা, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এটাও দেখো বারবার ঘুরে ঘুরে এসছে। এই যে এখানেও এসছে, এখানেও এসছে। তাহলে সত্যি কথা বলতে কবিতার চেঞ্জ গুলো কোথায়? চেঞ্জ হচ্ছে এই চারটে লাইন, যেমন সেকেন্ড স্ট্যান্ডাতে এই চারটে লাইন, তারপরে স্ট্যান্ডাতে এই চারটে লাইন, এখানে এই চারটে লাইন। দেখো বাকিগুলো তো বারবার ঘুরে ঘুরে এসছে। যেগুলো ঘুরে ঘুরে এসছে সেগুলো অনেকটা সঙ্গীতের সুরের মতো, গানের মিউজিকের মতো বারবার রিপিট হচ্ছে। আর গানের কথাগুলো হচ্ছে এই যে এইগুলো, এই অংশগুলো, এগুলো কেন, এগুলো পাল্টে পাল্টে যাচ্ছে। তাহলে মানুষের জীবনের স্মৃতি অভিজ্ঞতা সেটা বাড়তে পারে, আরো বেশি পরিণত হতে পারে, কিন্তু কখনো সেটা নষ্ট হবে না। নষ্ট হলে সেটাকে আমরা বলবো মুড়িয়ে গেছে, কিন্তু মুড়িয়ে তো যায়নি, নষ্ট তো হয়নি। তারপরে আবার চলে আসছেন সেই একই পদে, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। অনেকটা যেন আমরা এই লাইনটা পড়লেই অনুভব করছি যে অল্প হাওয়া, তার মধ্যে একটা ছবি যেন দেখতে পাচ্ছি, যে ছবিটা খুব উগ্র নয়, ছবিটা খুব স্তিমিত, সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার তারপরে বলছেন ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা। এই তার বলতে যে কোনো মানুষ হতে পারেন, যিনি বাধ্যবাধকতার কারণে বাধ্য হয়ে তার চিরাচরিত যে জীবন গ্রাম বাংলা, সেখান থেকে তিনি একটা দূরত্ব তৈরি করেছেন। কিন্তু বলছেন ওই যে যখনই শান্তির খোঁজ দরকার হচ্ছে, তখন তার আবার প্রত্যাবর্তন ঘটছে কোথায়, তার সেই চিরাচরিত গ্রামে। তাহলে তার যে এই ক্রমাগত যাওয়া এবং আসা, এটা একটা
অনিঃশেষ প্রক্রিয়া, এটা কখনো শেষ হচ্ছে না, কন্টিনিউয়াস চলছে। আর সেই চলছে বলেই বলছেন ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একগুঁয়ে মানে কি? একগুঁয়ে হচ্ছে যেটা করব বলেছি তো ওটা করব, সেটাই হচ্ছে একগুঁয়ে। পিপাসা মানে তৃষ্ণার্ত। কিসের তৃষ্ণা? শান্তির তৃষ্ণা। আমাদের যখন খুব জল তেষ্টা পায়, আমরা যেমন জল খাই, জলটা খাওয়ার পরে বলি বাহ, ওহ খুব শান্তি পেলাম। তাহলে ওই শান্তির যে জীবন, দ্রুতগতির জীবন ছেড়ে শান্তির জীবনে ফিরে আসা, সেটাও তার কাছে এক ধরনের তৃষ্ণা মেটানোর বিষয়। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। তাহলে ঘাসের গন্ধ কি? ঘাসের গন্ধ হচ্ছে আমাদের যে মাটির গন্ধ, আমাদের একদম প্রকৃতি, যার মধ্যে কোনো কৃত্রিমতা নেই, যার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, সেটাই ঘাসের গন্ধ। আর তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। তারাদের দূরত্ব আমাদের থেকে তো অনেকটা, আমরা তো তারাদের ছুঁতে পারি না। তাহলে আমাদের কল্পনা কিন্তু ভর করে তারাদের কেন্দ্র করে, সেই মহাশূন্য। সুতরাং সেই মানুষটির জীবনে যা কিছু কল্পনা ভাবনা চিন্তা, সেটাও সে নিজের মতো করে ভাবতে পারে এই শান্তির পরিবেশে। তবুও কিন্তু তার এই অনুভূতি কখনো ফুরোচ্ছে না, শেষ হচ্ছে না। শুধু কি হচ্ছে, সময়ের সাথে সাথে সেই অনুভূতিটা অনেকটা বেড়ে উঠছে, অনেকটা অভিজ্ঞ হচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না। আবার সেই লাউ মাচা, আবার সেই ফুল, আবার সেই সন্ধ্যার বাতাস। নেভে না তার যন্ত্রণা। কিসের যন্ত্রণা এখানে? এই যে যন্ত্রণার কথা বলা হচ্ছে, নেভে না তার যন্ত্রণা, আসলে যন্ত্রণা হচ্ছে নাগরিক জীবনের যন্ত্রণা। এই যন্ত্রণা হচ্ছে তার শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা। দুঃখ হয় না বাসি। বাসি খাবার আমরা বলি, বাসি জিনিস, তার মানে তো সেটা ভালো নয়, সেটা তো নষ্ট হয়ে গেছে। কিন্তু বলছেন না, এই দুঃখটা বাসি নয়, অর্থাৎ এই দুঃখটা টাটকা। টাটকা কেন? নগর জীবনের, দ্রুতগতির জীবনে তার যে ব্যস্ততা, সেই ব্যস্ততা থেকে তার যে দুঃখের জন্ম হচ্ছে, সেটা কিন্তু আসলে প্রত্যেক দিনই তিনি অনুভব করছেন। এমনটা নয় যে একবার হয়েছিল বিগত সময়ে, তা নয়, ওটা রয়েই গেছে। ওই দুঃখটাই কনস্ট্যান্ট, ওটাই ধ্রুবক, ওটাই সত্য। তার ফলে দ্রুতগতির নগর জীবনের যে দুঃখ, সেটা কখনো বাসি হয় না। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। কুন্দ ফুল একটা সাদা রঙের ফুল। এত যন্ত্রণার মধ্যেও তার জীবনের আনন্দকে কিন্তু তারা বিসর্জন দেন না, সেটাকে ঠিক ধরে রাখেন। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। সূর্য ওঠা, অস্ত যাওয়া, দিন রাত্রির হওয়া, নদীর জলপ্রবাহ, তার তীরে মৃদুমন্দ বাতাস, এগুলো তো চিরন্তন, এগুলো তো সবসময় থাকে। আমি চাই বা না চাই, তবুও তো এগুলো থেকে যায়। তাহলে এগুলো থেকে যাওয়ার মধ্যে আসলে আহ আমার জীবনে দুঃখ, যন্ত্রণা, ব্যস্ততা, ক্লান্তি থাকতে পারে, কিন্তু তার মানে প্রকৃতি কোথাও ক্লান্ত নয়। প্রকৃতি কোথাও তার নিয়মকে ভাঙে না, প্রকৃতি সবসময় তার নিয়মকে মেনেই চলে। ব্যক্তি মানুষের জীবনে নানা ধরনের ঘাত প্রতিঘাত, ভালো সময় খারাপ সময়, চাওয়া পাওয়ার মিল সবকিছু হতে পারে, কখনো তার অমিল হতে পারে, যা চেয়েছেন সেটা পাননি সেটাও হতে পারে। তার জন্য প্রকৃতি জগতে কোনো পরিবর্তন কি আমরা দেখতে পাই? না। যেরকম ভাবে সূর্য উঠেছিল সেরকমই সূর্য ওঠে, সূর্য অস্ত যায়। শীত গ্রীষ্ম বর্ষা যেভাবে আসার সেইভাবেই আসে। এই যে আমাদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে কি কোথাও বর্ষা আটকে গেছে? না। আজকে সকালবেলায় যেমন প্রচন্ড বৃষ্টি, ঘুম থেকে উঠে দেখছি। স্বাভাবিক নিয়মে চলছে আমাদের জীবনযাত্রা, হয়তো স্বাভাবিক নয়। আমরা ঘরে বসে রয়েছি, খুব একটা বেরোচ্ছি না প্রয়োজন ছাড়া। বহু মানুষকে আমরা হারিয়ে ফেলছি এই সময়ে। কিন্তু তার জন্য দেখো, প্রকৃতি কিন্তু কোথাও এক মুহূর্তের জন্য নিজেকে চেঞ্জ করেনি। তার যেমন চলা সেরকমই সে চলছে। ওটাই হচ্ছে চিরন্তন, ওটাই হচ্ছে ধ্রুব, ওটাই হচ্ছে আসল জায়গা। সুতরাং এই গল্পটা কখনো শেষ হয় না। ওই নোটে গাছটা মুড়লো, আমার কথাটি ফুরলো হবে না। নোটে গাছটা আসলে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা ধীরে 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 বেড়ে উঠছে, কিন্তু কখনো শেষ হচ্ছে না। আর আবার কবিতার একদম শেষে এসে একই পংক্তি ব্যবহার করেছেন কবি এখানে, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে। দেখো, আগের গুলোতে কি বলেছেন, এই যে
ছোট্ট একটা ফুল দুলছে, তারপরেরটাতেও বলেছেন ছোট্ট একটা ফুল দুলছে, এখানেও বলছেন ছোট্ট একটা ফুল দুলছে, কিন্তু শেষে বলছেন এখনো সেই ফুল দুলছে। এখনো মানে এত তো বললাম নেতিবাচক কথা, কিন্তু তাহলে কি আর সেই সৌন্দর্য নষ্ট হয়ে গেছে? না, এত কিছুর পরেও এই সৌন্দর্যটাই থেকে যাচ্ছে। এই ফুলের সৌন্দর্য, সন্ধ্যার বাতাসের আনন্দ, এটাই থেকে গেল। যে কারণে শেষ স্ট্যান্জাতে এসে তিনি কিন্তু ছোট্ট একটা ফুল বলছেন না, বলছেন এখনো সেই ফুল দুলছে। এত কিছু নেগেটিভ, তারপরেও কোথাও মানুষের জীবন থেকে কিন্তু আনন্দ, সৌন্দর্য বিচ্ছিন্ন হচ্ছে না। এইটাই হচ্ছে কবিতাটা। তোমরা একটু ধীরে ধীরে পড়ো, আমার মনে হয় নিশ্চয়ই বুঝতে পারবে কবিতাটাতে কি বলতে চাওয়া হচ্ছে। আমি প্রথমে বলেছিলাম এই ছবিটার কথা। দেখো এই ছবিটার মধ্যে কিন্তু এই যে গাছপালার ছবি রয়েছে, এই যে পাতা, হ্যাঁ, তার মধ্যে ধীরে ধীরে অনেক রকমের সবুজের রকমারি রয়েছে। কেন? আসলে এই কবিতার যে এই ছবিটা, এটাই হচ্ছে আসলে প্রাণ, প্রাণের স্পর্শ। সবুজ মানে কি? সবুজ মানে তো জীবন্ত, সবুজ মানে তরুণ, তাজা। এই তাজার কথা, তারুণ্যের কথা কিন্তু এই কবিতাটার মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছে। আর আবহমান মানে হচ্ছে যেটা চিরন্তন। তাহলে আমাদের চিরন্তন বা সবসময় কোনটা থেকে যায়? এই সবুজ, তরুণ, যেটা একদম সতেজ। এই যে বলছে না বাসি নয়, বাসি আসলে আমাদের মানসিকতাও নয়। আমরা সবসময় এই লাউ মাচাটার মতো তরুণ, সতেজ থাকতে চাই, সবুজ থাকতে চাই। সেইটাই কিন্তু এই ছবিটার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। তো আমি আশা করি তোমরা কবিতাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আহ তোমাদের এই কবিতাটার মূল কাব্যগ্রন্থ হচ্ছে অন্ধকার বারান্দা। অন্ধকার বারান্দায় তার 30তম যে কবিতা, সেটা হলো আমাদের এই আলোচ্য কবিতা আবহমান। কবিতাটা কবি লিখছেন 18ই ভাদ্র 1365 বঙ্গাব্দে, কিন্তু তার বাংলা সালের হিসেব ধরলে 2 বছর পরে 1367 বঙ্গাব্দে কিন্তু প্রকাশিত হচ্ছে এই অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থটা। তাহলে নেওয়া হচ্ছে কোথা থেকে? নেওয়া হচ্ছে অন্ধকার বারান্দা থেকে। অন্ধকার বারান্দা কিন্তু প্রকাশিত হচ্ছে 1367 বঙ্গাব্দে। যেটা হয়, কবি যখন কোনো কবিতা লেখেন সেটা কোনো সাময়িক পত্রিকায় প্রকাশিত হয়, পরে সেটা সংকলন করা হয়। সংকলনটা হচ্ছে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থে। তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে, তার দুটো উদাহরণ এখানে দেওয়া রয়েছে। আবহমান কথাটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? দেখো, আবহমান কথাটা এখানে যে অপশন গুলো রয়েছে তার মধ্যে যদি আমরা বলি, তাহলে এই চিরকালীন, এই যে আবহমান হচ্ছে চিরকালীন বোঝাচ্ছে, কারণ সব সময় তো এটা থাকবে। ওই যে লাউ মাচা, জীবনের আনন্দ, ছোট ছোট দুঃখ, বেদনা, তার সাথে ভালো লাগা, খুশি, এটাই হচ্ছে চিরকালীন, ওটাই হচ্ছে আবহমান। আরেকটা হচ্ছে লাউ মাচার অবস্থান কোথায়, দেখবে কবিতার মধ্যেই দেওয়া আছে। লাউ মাচার অবস্থান হচ্ছে উঠোনে। তোমাদের প্রশ্ন কিন্তু এমসিকিউ একটু ভেতর থেকেও আসতে পারে, কি বুঝলে তার মধ্যে থেকে, আবার একদম ইনফরমেশনও আসতে পারে। এছাড়াও তোমাদের প্রশ্ন আসে ডেসক্রিপটিভ টাইপের, এটাকে বলা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এটা 3 নম্বরের প্রশ্ন থাকে এইখানে। এই প্রশ্নটা, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। আমরা বললাম কেন নোটে গাছের প্রসঙ্গ এসছে। বাংলার যে লোককাহিনী, সেই লোককাহিনীতে নোটে গাছের প্রসঙ্গ আছে। গল্প শেষ করে বলা হয় নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো। কিন্তু এখানে কবি বলছেন এই গল্প তো শেষ হওয়ার নয়, এই গল্প তো যুগ যুগ ধরে চলতে থাকবে। তাহলে যুগ যুগ ধরে চলতে থাকা এই গল্পের মধ্যে কি হবে? অভিজ্ঞতাটা বেড়ে উঠবে, কিন্তু মুড়োয় না, অর্থাৎ কখনো সেই অভিজ্ঞতা শেষ হবে না। এটাকে একটু নিজেদের মতো করে তোমরা লিখবে। আমি পরের ক্লাসে এর একটা মডেল উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। আর নামকরণ কতটা সার্থক, এইটা তোমাদের 8 নম্বরের একটা প্রশ্ন, এসে টাইপ ধরে রাখতে পারো। নামকরণ যে কোনো শিল্প সাহিত্যের, বিশেষ করে সাহিত্যের নামকরণ কিসের ভিত্তিতে করা হয়? অনেক কিছু। কখনো চরিত্রকে দিয়ে করা হয়, কখনো কোনো ঘটনাকে দিয়ে করা হয়, কিন্তু এই কবিতার ক্ষেত্রে নামকরণ করা হচ্ছে কিসের ভিত্তিতে? কবিতার যে মূল বক্তব্য, সেই বক্তব্যের ভিত্তিতে। তা কবিতার মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হচ্ছে মানুষের জীবনের যা কিছু সৌন্দর্য, সমস্ত কিছুই চিরকালীন, সমস্ত কিছুই আবহমানের। এবং কি কি তার জীবনের আবহমান বা চিরকালীন,
তারই কিন্তু ডেসক্রিপশন কবিতাটার প্রত্যেকটা ছত্রে ছত্রে প্রত্যেকটা পংক্তিতে কিন্তু কবি দিয়ে গেছেন। তাহলে এই নামকরণের সার্থকতা লেখার আগে কখনো প্রথমে লিখবে না যে নামকরণ সার্থক, আগে কবিতার যে মূল বক্তব্য সেটাকে তুমি বিশ্লেষণ করো, বিশ্লেষণ করার পরে এবার বলো যে এই যে আবহমান শব্দটা, এই শব্দটার যে অর্থ তার সাথে কবিতার যে মূল বক্তব্য তার একটা সাযুজ্য রয়েছে, এই সাযুজ্যটা আছে বলেই নামকরণ সার্থক। সুতরাং আগে কবিতা বিশ্লেষণ, তারপরে নামকরণটা কেন সার্থক সেই প্রসঙ্গে আসবে। তো এটাও একটু তোমরা লেখার চেষ্টা করবে। এছাড়াও আরো একাধিক মডেল প্রশ্ন হয়, তো আমি এই দুটো প্রশ্নের উত্তর তোমাদের নেক্সট ক্লাসে অবশ্যই দিয়ে দেব। এবং নতুন কোনো টেক্সট নিয়ে, নতুন কোনো পাঠ্য বিষয় নিয়ে আমরা আবার তোমাদের সামনে আসব পরবর্তী ক্লাসে। তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন চলতে থাকুক, তোমরা পড়তে থাকো, আনন্দের সাথে পড়ো, সাহিত্য পড়ো, বুঝে পড়ো, এবং এমন ভাবে সাহিত্য পড়ো সেটা যেন কখনো তোমার কাছে খুব বোঝা না হয়ে ওঠে, সেটা যেন তোমার একটা আনন্দের জায়গা হয়ে ওঠে। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।